হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি তোমাদের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাস নিয়ে। এবং আজকে হচ্ছে আমরা গণিত বা আমাদের ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে এই বিষয়ে কথা বলবো এবং এই সাবজেক্টের যে ইম্পর্টেন্ট কিছু পার্ট রয়েছে বা একটু মগজ ধোলাই যে পুরো ক্লাস ৫ তো আমরা পার করে এসেছি। এখন লাস্ট মোমেন্টে দেখা গেছে কি পরীক্ষার পরে অনেকেই মামার বাড়ি, খালার বাড়ি বেড়াতে গিয়ে খাওয়া-দাওয়া করে, ঠিক আছে? শীতের মধ্যে খেলাধুলা করে পড়াশোনা একদম হযবরল অবস্থা হয়ে গিয়েছে। তো সেখান থেকে জাস্ট একটু মগজটাকে ঝালাই করার জন্য পুরনো পড়াশোনা রিভাইজ করব আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমি আছি তোমাদের সাথে এস এম ইমন। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন হয়ে গিয়েছো। অনেকেরই নামও দেখা যাচ্ছে। হ্যালো হাই, কি অবস্থা? কেমন আছো সবাই? আচ্ছা, ঠিক আছে। তো আজকে কিন্তু আমরা তোমাদের একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছি। সো আজকে ক্লাসটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে অবশ্যই দ্রুত গিয়ে একটা খাতা, একটা কলম নিয়ে সামনে বসতে হবে। ঠিক আছে? ভাইয়া যখন অঙ্কগুলো করব বা তোমাদেরকে দেখাবো, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তি পরীক্ষার সময় তোমাদের কোয়েশ্চেন গুলা কেমন আসবে, কি টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে, এই সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়া। এখন বলো, তোমাদের পড়াশোনা কিন্তু তেমন কিছু বাকি নেই বা কিছুই বাকি নেই, কারণ তোমরা বার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছো। পুরো 5 তোমরা শেষ করে ফেলেছো। ঠিক আছে? সো নতুন করে নিশ্চয়ই শেখার কিছু নেই। জাস্ট আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা বা নতুন ধরনের একটা পরীক্ষা, একটা কোয়েশ্চেন প্যাটার্নে যেহেতু আমরা পরীক্ষা দেব, সেটা সম্পর্কে একটু পরিচিত হওয়া। ঠিক আছে? আচ্ছা। সো খাতা কলম নিয়ে আমার মনে হয় অলরেডি বসে পড়েছো তোমরা সবাই। আমার নাম আগেই বলেছি, আমার নাম হচ্ছে এস এম ইমন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করেছিলাম। ওকে। আর ক্লাস শুরু করার আগে তোমাকে একটু আমি তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আমার মনে হয় তোমরা অলরেডি জানো যে বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে, যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষার জন্য এই প্রস্তুতিটা নিচ্ছ। তারপরেও কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। ঠিক আছে? ওকে। দেখো, বৃত্তি পরীক্ষায় আমাদের কত ধরনের কোয়েশ্চেন আসবে। ফার্স্ট অফ অল, আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আমরা সবাই জানি। এমসিকিউ, যেটা হচ্ছে আমরা এতদিন ধরে পরিচিত হয়ে গেছি এমসিকিউ। ৪টা অপশন থাকে। আমাকে সঠিক অপশনটা চুজ করতে হয়। ঠিক আছে? এরকম ১০টা প্রশ্ন থাকবে এবং ১০টার মধ্যে ১০টারই উত্তর দিতে হবে। কোনো অপশন থাকবে না কিন্তু। ঠিক আছে? ১০টার মধ্যে ১০টা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা মার্ক থাকবে ১ করে। তার মানে এখানে ১০ মার্ক চলে গেল। ওকে, ফাইন। এবার আসবে শূন্যস্থান পূরণ, যেটা এতদিন হয়তো তোমরা অনেকেই দেও নাই। ঠিক আছে? তো শূন্যস্থান পূরণ আসবে কিন্তু, এবং সেই কোয়েশ্চেন গুলো কেমন হবে সেটাও সম্পর্কে আমরা একটু দেখবো, আমরা প্র্যাকটিস করব। তো এই শূন্যস্থান পূরণও কিন্তু ১০টা থাকবে এবং তার মধ্যে ১০টারই উত্তর করতে হবে। এরপরে আসি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটা। ঠিক আছে? সংক্ষিপ্ত মানে শর্ট, ছোট করে কিছু কোয়েশ্চেন, সৃজনশীলের ক নাম্বারে যে কোয়েশ্চেন গুলো থাকে, এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকতে পারে। সংক্ষিপ্ত উত্তর কোয়েশ্চেন ১৬টা প্রশ্ন থাকবে, তার মধ্যে ১৬টাই উত্তর করতে হবে এবং এখানেও প্রত্যেকটার ১ মার্ক করে থাকবে। সো এখানেও ১৬ মার্ক পাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে ১০, ১০ আর ১৬, মানে ৩৬ মার্ক আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি। এখানে থেকে আমার ৩৬ মার্ক থাকবে এবং কোনো অপশন থাকছে না। ওকে। এরপরে বড় প্রশ্ন যেগুলো থাকবে সেটা হচ্ছে ৪ থেকে ১১ নাম্বার প্রশ্নের প্রত্যেকটার মানই থাকবে সমান। সেগুলো হচ্ছে ৮ নাম্বার করে থাকবে একেকটা কোয়েশ্চেন। এরকম ৮ টা কোয়েশ্চেন থাকবে। তাহলে ৮ গুণন ৮, ৬৪ মার্ক। সো এই ৮ টা কোয়েশ্চেন আসলে কই থেকে থাকবে? এই ৮ টা কোয়েশ্চেন আসলে তোমাদের বইয়ের যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার গুলোতে থাকবে। যেমন তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, যেগুলো এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে। লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারবে এবং এখান থেকে একটারই উত্তর দিতে হবে। তারপর সাধারণ ভগ্নাংশ, সরি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্যা আছে, এগুলো মিক্স করে একটা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটারই উত্তর দিতে হবে। এরপর আরো দেখতে পাচ্ছি গড় সম্পর্কিত সমস্যা, শতকরা সম্পর্কিত সমস্যা, পরিমাপ সময়। ঠিক আছে? পরিমাপের ভিতরে কি থাকছে? আয়ত, সামান্তরিক, ত্রিভুজ, এগুলো, এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, এগুলো মিলিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে এবং সেখান থেকে একটারই উত্তর দিতে হবে। জ্যামিতি সম্পর্কিত এবং হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। এই যে টপিকগুলো দেখছো, এগুলো থেকে কিন্তু একটা করে কোয়েশ্চেন থাকবে এবং তোমাকে মানে খুব ভালো করে মাথায় ঢুকায় নিতে হবে। আগে যেমন এরকম থাকতো ৫টার মধ্যে ৪টার উত্তর দাও, ১০টার মধ্যে ৮টার উত্তর দাও, এরকম কোনো অপশন থাকছে না। পরীক্ষার প্রশ্নে যা কোয়েশ্চেন করা হবে
সবগুলোরই তোমাকে উত্তর পারতে হবে, উত্তর দিতে হবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাকে সিরিয়াস ভাবে পড়াশোনা করে আগাইতে হবে। ওকে? সো আমি জানি তোমরা সবাই মোটামুটি কমপ্লিট করে ফেলছো। তারপরেও এখন জাস্ট আমরা স্রোতে গা ভাসিয়ে একদম সবকিছু খেয়ে না ফেলি। ঠিক আছে? হজম না করে ফেলি। আমাদের আবার একটু চর্চার মধ্যে থাকতে হবে রেগুলার। ঠিক আছে? ওকে, আজকে ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা ৩ টা টপিক কভার করব। একটা হচ্ছে শতকরা, আরেকটা হচ্ছে জ্যামিতি, আরেকটা হচ্ছে পরিমাপ। ঠিক আছে? সো এই ৩ টা টপিক কভার করার চেষ্টা করব আজকে। ওকে। আচ্ছা, আরফি একটা কমেন্ট করছে যে কালকে আমার সমাজ পরীক্ষা। আমার এখন কি করা উচিত? আমি কি এখন সমাজ পড়বো নাকি গণিত লাইভ ক্লাস করব? দেখো, সমাজ যেহেতু ফাইনাল পরীক্ষা, তুমি জানো তোমার প্রিপারেশনের কি অবস্থা। তুমি কি সমাজ একটু কম পড়লেও পারবা, ভালো করতে পারবা কিনা, নাকি আসলে তোমার এখন পড়া উচিত, এটা তুমি বেশি ভালো বলতে পারো। বাট তোমার যদি মনে হয় যেহেতু ফাইনাল পরীক্ষা, একটু সমাজ প্রিপারেশন নিলে বেটার হয়, তুমি এখন সমাজ পড়ো। এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে রেকর্ডেড থেকে যাবে এবং আগামীকালকে এই ক্লাসটা ইউটিউবেও লাইভ চলে যাবে। তো তোমরা সেখান থেকেও তুমি দেখে নিতে পারবা। তো এই ক্লাস তোমার মিস হচ্ছে না। আজকে তুমি সমাজ পড়তে পারো, সমস্যা নেই। ঠিক আছে? বা অন্য কারো যদি অন্যান্য পরীক্ষা থাকে, তোমার যদি মনে হয় সেটা একটু প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে তুমি নিতে পারো, অথবা তুমি এই ক্লাসটা করতে পারো যদি মনে হয় যে না, আমার প্রিপারেশন মোটামুটি ভালো আছে। ওকে? ওকে। ওকে, আমরা তো শতকরা চ্যাপ্টার থেকে শুরু করি। আমাদের যেটা অধ্যায় ৯ রয়েছে, প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন আসতে পারে। ঠিক আছে? তো আমি এটা আমরা আমরা কিন্তু আগেই বলেছি, আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা দেয়া। ঠিক আছে? তোমাদেরকে নতুন করে শেখানোর কিন্তু কিছু নেই। ওকে? সো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জাস্ট ধারণা দেওয়া। যে বহু নির্বাচনী প্রশ্ন যেটা বললাম আসবে, সেই প্রশ্নগুলো কেমন হয়? সেই প্রশ্নগুলো এমন হয়, একটা কোয়েশ্চেন করেছে দেখো, ১২০ কিলোগ্রামের ২০% কত কিলোগ্রাম হবে? আমি জানি এটা সবাই তোমরা পারবা। ঠিক আছে? সো এটার এরকম ৪ টা দেখো অপশন দেয়া আছে। তোমাকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। এখন কোনটা সঠিক উত্তর? কনফিউজড হয়ে যেতে পারো। তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে এটা অঙ্কটা করে ফেলতে হবে। তো আমি অঙ্কটা করে দিচ্ছি, তার সাথে, সাথে তোমরা নিজেরা অঙ্কটা করে ফেলো। ঠিক আছে? ওকে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে, শতকরা কি? আচ্ছা, শতকরা আমি একটু লিখে দিই। এটার উত্তর পরে দেখছি। তো আগে এটার ব্যাখ্যাটা দিয়ে দেই। শতকরা, হ্যাঁ? সো তুমি এখানে যদি একটা ভাগে বিভক্ত করে ফেলো, এই দেখো শত, ঠিক আছে? শত, শতকরা, ঠিক আছে? শত বলতে আমরা কি বুঝি বলতো? শত বলতে সাধারণত আমরা ১০০কে বুঝি, তাই না? ১০০কে বুঝি। তো শতকরা পরিমাণ বলতে সাধারণত আমরা বুঝি কোনো একটা কিছু ১০০র মধ্যে কতটুকু আছে। এখন দেখো, তোমাকে যদি বলি যে ভাইয়া বলো তো আমি কতটুকু ভালো পড়াই, বা তুমি যে পরীক্ষা দিচ্ছ, কত মার্কের পরীক্ষা দিচ্ছ? ১০০ মার্কের পরীক্ষা দিচ্ছ। ধরো তুমি ১০০তে ৭০ পেলে বা ৮০ পেলে। এখন কি তুমি ৮০ পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার, মানে ওই ৮০ পর্যন্তই পড়াশোনা করতে পারো? নাকি তুমি আরো জিনিসপত্র জানো? তুমি কিন্তু আরো অনেক কিছু পড়াশোনা করেছো। কিন্তু এখানে ৮০ মার্কেরও তুমি উত্তর সঠিক করতে পেরেছো বলে তুমি ৮০ পেয়েছো। তো তুমি নরমালি যদি চিন্তা করো, তুমি অনেক কিছু জানো। কিন্তু ১০০ মার্কের যখন পরীক্ষা হচ্ছে, তার মধ্যে তুমি ৮০ পেয়েছো। মানে ওই পড়াশোনাটাকে এইভাবে একটা কি বলবো, একটা পরিমাপ করা। ঠিক আছে? একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে পরিমাপ করা। যে ১০০ র মধ্যে করো। বলো, "ভাইয়া তুমি বলো তো আমি মানুষটা কেমন?" বলে, "ভাইয়া তুমি অনেক ভালো।" মানে কেমন ভালো? "ভাইয়া অনেক ভালো।" কেমন ভালো? বলছে, "ভাইয়া অনেক বেশি ভালো।" আচ্ছা, এখন তো বোঝা যাচ্ছে না আসলে কত বেশি ভালো। আচ্ছা, ধরো ভালোর সর্বোচ্চ লিমিট যদি ১০০ হয়ে থাকে, তার মধ্যে তুমি কতটুকু ভালো? তুমি বলবা, ঠিক আছে, তার মধ্যে তুমি ৩০% ভালো।" পার্সেন্ট বলছি কিন্তু একটা ওয়ার্ড, মনে রেখো। একটু পরে এটারও ব্যাখ্যা দিচ্ছি। পার্সেন্ট কেন বললাম। ঠিক আছে? তুমি জানো অলরেডি। ঠিক আছে? বললাম, "এটা কি হইল? তাহলে আমি অর্ধেকও ভালো না, একদম খারাপের কাছাকাছি চলে গেছি।" অথবা বলতে পারো তুমি ১০০ র মধ্যে ১০০ ভালো। তো ব্যাপারটা এরকম। ১০০ মানে হচ্ছে ফুল, 0 মানে হচ্ছে কম। ঠিক আছে? নিচের দিকে। তো এটার মধ্যে মার্কিং করা। সো শতকরা বলতে বোঝাচ্ছে ১০০ র মধ্যে আসলে কতটুকু আমার লাভ বা ক্ষতি হইছে। হুম? তো এটাই হচ্ছে শতকরা। ওকে? আচ্ছা, এখন আচ্ছা, পার্সেন্ট সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, এই সাইনটাকে আমরা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন বলি। এই সাইনটাকে আমরা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন বলি। আর শতকরা বা এই পার্সেন্টেজ চিহ্ন মানে, আমি সহজ ভাষায় বলি, এইটা মানে ধরে নিবা ১/১০০। এই পার্সেন্টেজ চিহ্ন থাকা, এটার মানে তুমি কি ধরে নিবা? ১/১০০। অঙ্ক সহজ করে করার জন্য আমি এটা বলি। ঠিক আছে? সো তোমাদেরকেও বলে দিচ্ছি, তুমি এটা মাথায় রাখো, আমি দেখাবো এটা অ্যাপ্লিকেশন।
পার্সেন্টেজ চিহ্নটা মানে 1/100 ধরে আমরা চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 120 কিলোগ্রাম এর, এর মানে কি বলতো? আমরা সরলের মধ্যে করেছি না এর, এর মানে কি গুণন চিহ্ন না? এর মানে কি চিহ্ন দেখেছিলাম? গুণন চিহ্ন দেখেছিলাম না, মনে আছে? সরলের ভিতরে করেছি এর, এর হচ্ছে গুণন। তাহলে আমি যদি এভাবে করি 120 শর্টকাটে লিখি, হ্যাঁ, কিলোগ্রাম এর, এর মানে কিন্তু গুণন, 20% বলছে। আচ্ছা আমি লিখলাম এখানে 20। পার্সেন্টেজ চিহ্ন মানে আমি কি বলেছি ভাই? পার্সেন্টেজ চিহ্ন মানে কিন্তু আমি বলেছি 1/100। হ্যাঁ, আমি পার্সেন্টেজ চিহ্ন মানে একটু আগে কি বলছিলাম? পার্সেন্টেজ চিহ্ন থাকা মানে হচ্ছে 1/100। আচ্ছা এই যে দেখো আমি 20 এর পর পার্সেন্ট দেই নাই, আমি গুণন চিহ্ন দিয়ে 1/100 দিয়েছি। এভাবে দিতে পারো। এইটাকেই কিন্তু এইভাবে লেখে, দেখো এটাকেই কিন্তু এইভাবে লেখে 20/100। বুঝতে পারছো? 20 গুণন 1/100, এটাকে কিন্তু 20/100 লেখা যায়। আচ্ছা, সো তুমি যদি আহ, এটাকে যদি এখন কাটাকাটি করো, এর যেহেতু গুণন চিহ্ন তার মানে আমি কাটাকাটি করতে পারি নিশ্চয়ই। এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। 12 আর 2 গুণন করলে কত আসতেছে? 24 কিলোগ্রাম। বুঝতে পারছো? এইভাবে শর্টকাটে করে ফেলা যায়। খ নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে, ওকে। তো নেক্সট আসি। বলছে একটি কলম 200 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হলো? আচ্ছা দেখো এখানে কিন্তু দুইটা কথা বলছে। হুম, একটা কিন্তু শতকরা কথাটা বলেছে, শতকরা মানে 100-র মধ্যে কতটুকু লাভ হইলো, তাই না? 100-র মধ্যে কতটুকু লাভ হলো। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি একটা 200 টাকা দিয়ে কিনেছো, তোমার ফ্রেন্ডের কাছে 220 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছো, তোমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তুমি তো খুশি হয়েছো নাকি দুঃখ পেয়েছো, এটাকে বলো। তুমি যখন মনে করবা যে হ্যাঁ এই মানুষটা শোনো, নিজের ভালো পাগলেও বুঝে, তাই না? আর নিজের খারাপও পাগলেও বুঝে, ঠিক আছে? তো তুমি তো পাগল না, তুমি তো সুস্থ। তো এই জন্য অন্যের জিনিস চিন্তা না করে তুমি চিন্তা করবা তুমি, তুমি একটা কলম 200 টাকা দিয়ে কিনছো, কেনার পরে তোমার ফ্রেন্ডের কাছে 220 টাকা বিক্রি করে দিছো। এখন কি তোমার খুশি লাগতেছে নাকি কষ্ট লাগতেছে, এটা আগে বলবা। ঠিক আছে? যদি মনে করো হ্যাঁ আমার খুশি লাগতেছে, তাহলে মনে করবো আমার লাভ হয়েছে। যদি কষ্ট লাগে তাহলে মনে করবো আমার দুঃখ হয়েছে। ঠিক আছে? মানে ক্ষতি হয়েছে। তো আমি বুঝতে পারছি যে তুমি খুশি হয়েছো, ওই যে সবাই লিখতেছে ভাই খুশি হয়েছে, ফ্রেন্ডকে ঠকায় খুশি হয়ে গেছো, দেখছো কি নিষ্ঠুর ছেলেবেলে। ওকে, ওকে, যাই হোক। তো এখানে আমার লাভ হয়েছে, তো লাভ কত টাকা হয়েছে এটা একটু দেখি। লাভ হয় 220 মাইনাস 200 টাকা বা 20 টাকা, 20 টাকা লাভ হয়েছে। আচ্ছা, লাভ বা ক্ষতি কিসের উপর হিসেব করা হয় বলতো? লাভ বা ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে হিসাব করি। এখন আমরা এটা ক্রয় মূল্য বা কয় টাকায় আমি কিনেছিলাম, 200 টাকা দিয়ে কিনেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমার এই 200 টাকা ইনভেস্ট করার ফলে আমার 20 টাকা লাভ হয়েছে। কিন্তু আমার কাছে জানতে চেয়েছে শতকরা কত, মানে 100 টাকা ইনভেস্ট করলে তোমার কত টাকা লাভ হইতো। সো এটা কিন্তু খুব সহজেই আমরা ঐকিক নিয়মে দিয়ে করে ফেলতে পারি যে 200 টাকায় লাভ হয় 20 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হবে আরো কম, কম হলে ভাগ হয়ে যাবে 20/200 টাকা। সুতরাং শতকরা যেহেতু বলেছে তার মানে 100 টাকায় লাভ কতটুকু হবে? আমরা সব সময় আগের লাইনের সাথে চিন্তা করব। 1 টাকায় কম হইছে, তাহলে 100 টাকায় একের চেয়ে বেশি হবে। একের চেয়ে বেশি হইলে আমরা কি করি? সেটাকে গুণন করে দেই। গুণন হইলে কোথায় যায়? উপরে চলে যায়। ওকে, তো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই দুই কাটা, ঠিক আছে? সো আমার থাকতেছে 10 টাকা। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে শিখিয়ে দেই। শতকরার অঙ্ক করার ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা ভুল করি, এইটার উত্তর দুই ভাবে লেখা যায়। হুম, দুই ভাবে লেখা যায় বা তিন ভাবেও লিখতে পারো তুমি। সো তুমি যেটা লিখবা এরকম, ভুলগুলো কোথায় করি? এখানে আছে উত্তর, ধরো আমি লিখতে চাচ্ছি, কয়েকভাবে লেখা যায়। নাম্বার 1, শতকরা
10 টাকা লাভ হয় এক। হ্যাঁ, আবার লেখা যায় 10% লাভ, সরি 10% লাভ। দেখো আমি কিন্তু দুইটা কাজ করছি। আমি যখন শতকরা লিখছি তখন কিন্তু আমি এখানে টাকা লিখেছি 10-এর পরে। যখন আমি শতকরা লিখিনি তখন কিন্তু আমি পার্সেন্টেজ সাইন ইউজ করছি। তার মানে দুইটা কখনো একসাথে ইউজ করা যাবে না। আমরা কখনো এটা বলবো না যে শতকরা 10% লাভ হয়। ভাই, শতকরা মানেই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? ওই যে পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে শতকরা বা 100-র মধ্যে লাভ হয়েছে। ব্যাপারটা এরকম। ওই যে ফেসবুক আইডি থাকে না, সুমন সুমন, আনিকা আনিকা, ঠিক আছে, তফাজ্জল তফাজ্জল, ব্যাপারটা এরকম যাতে না হয়ে যায়, ঠিক আছে? যে শতকরার পরে আবার পার্সেন্টেজ চিহ্ন দিব না। আর পার্সেন্টেজ চিহ্ন দিলে আমরা শতকরা কথাটা লিখবো না, যে কোনো একটা ইউজ করব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে, এমসিকিউতে কিভাবে শর্টকাট করা যায়? ভাইয়া তোমরা এখনো ক্লাস 5-এ একদম বেসিক শিখছো, আর একটু বড় হও তারপরে শর্টকাট শিখাবো। এখনো শর্টকাট শিখাতে চাচ্ছি না, ঠিক আছে? এখন আমরা শর্টকাট শিখবো না। ওকে, বলেছে তনিমা কোন, আচ্ছা আমি আগের অ্যান্সারটা লিখিনি, দেখো এখানে 10% লেখা আছে। ওকে, তনিমা কোন ব্যাংকে থেকে 5% মুনাফায়, দেখো 5% মুনাফা নিয়েছে। পার্সেন্ট মানে কি বলতো? পার্সেন্ট মানে হচ্ছে 5-এর সাথে 1/100 গুণ আকারে আছে, তাই না? 5-এর সাথে কি গুণ আকারে আছে? 1/100 গুণ আকারে আছে। আচ্ছা, ব্যাংক থেকে 5% মুনাফায় 2,000 টাকা ঋণ নিলেন 1 বছর শেষে, তাহলে সময়টা বলে দিয়েছে 1 বছর। দেখো মার্ক করবা পয়েন্টগুলো। শেষে তাকে কত মুনাফা দিতে হবে? আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? মুনাফার একটা সূত্র পড়েছিলাম, মুনাফা সমান আসল ইন্টু হার ইন্টু সময়, তাই না? আচ্ছা, যদি মনে থাকে তাহলে তুমি আমাকে বলো এখানে আসল মানে কি? এখানে আসল মানে হচ্ছে যে যত টাকা ঋণ নিয়েছিল সেটা আসল হিসেবে কাজ করবে, মানে 2,000 টাকা। আচ্ছা, আমি এককগুলো লিখছি না, জাস্ট হিসাবটা দেখাচ্ছি। হার কত বলেছে? 5%। হার মানে বুঝাচ্ছি 100-তে কত টাকা, হ্যাঁ, 5%, হ্যাঁ, বা 5%। তো আমি যদি এখানে 5%ই লিখে দেই, গুণন সময় কত? 1 বছর, তার মানে 1 বছর। আচ্ছা, হিসেবটা কিভাবে করব? হিসেবটা করব হচ্ছে এই যে দেখো, 2,000 গুণন 5 গুণন এই পার্সেন্টেজ সাইন মানে ভাইয়া কি বলে দিয়েছে? পার্সেন্টেজ সাইন মানে হচ্ছে 1/100 গুণন 1। এখন তুমি কাটাকাটি করো, তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তার মানে কি আসবে? 5 গুণন 20, 100 টাকা। তাহলে মুনাফা দিতে হবে কত টাকা? 100 টাকা। বুঝতে পেরেছো? ওকে স্যার, সূত্র ছাড়া কি অন্যভাবে করা যায়? যায়, ঠিক আছে, অনেকভাবে অঙ্ক করা যায়, বাট সূত্র করলে হিসাব কম হয়ে যায়, তোমার জন্য সুবিধা হবে। বলছি এভাবেই লিখতে হবে? আল্লাহ, এগুলো তো তোমার কিছুই লিখতে হবে না, তুমি শুধু টিক চিহ্ন দিবা, ঠিক আছে? আমি তো তোমাকে বোঝার জন্য লিখে লিখে করে দিচ্ছি। হ্যাঁ, তুমি শর্টকাটে হিসাবটা করে শুধুমাত্র উত্তরটা দাগিয়ে দিবা, এমসিকিউর জন্য বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এভাবে লিখতে হবে না। এটা তো আমি জাস্ট করে করে দেখাচ্ছি তোমাকে। এবার দেখো, বহু নির্বাচনী দেখলাম, শূন্যস্থান পূরণ সম্পর্কে কিভাবে অঙ্ক আসতে পারে এই চ্যাপ্টার থেকে। দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, বলেছে একটি দ্রব্যের দাম 10% বেড়ে যায়, যদি একটি দ্রব্যের দাম 10% বেড়ে যায় তবে নতুন মূল্য পেতে আগের মূল্যকে ড্যাশ দিয়ে গুণ করতে হবে। আগের মূল্যকে কত দিয়ে গুণ করতে হবে? একটা দ্রব্যের দাম যদি 10% বেড়ে যায় তাহলে নতুন যে মূল্যটা আছে সেটা পাওয়ার জন্য আগের মূল্যকে কত দিয়ে তোমার গুণ করতে হবে, ঠিক আছে? ওকে, খুবই সিম্পল। সো তোমাকে যেটা করতে হবে, এটা বের করার জন্য নতুন মূল্য ভাগ পুরাতন মূল্য বা আগের মূল্য,
এইটা যদি বের করো, নতুন মূল্যকে যদি তুমি পুরাতন মূল্য দিয়ে ভাগ করো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে এই জিনিসটা তুমি পেয়ে যাবা। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, আমি তো জানি না আগের মূল্য কত ছিল, জানি, তাহলে ধরে নিবা একটা, ধরি আগের মূল্য 100, ধরি আগের মূল্য 100 টাকা। হ্যাঁ, আচ্ছা, যদি আগের মূল্য 100 টাকা হয়, বর্তমানে কি ঘটনা ঘটেছে, বর্তমানে 10% বেড়ে গিয়েছে, মানে 100 টাকায় 10 টাকা বেড়ে গিয়েছে, তাহলে নতুন মূল্য কত হবে বলো তো? 110। বুঝতে পারছি? ওকে, 2 দিয়ে গুণ করতে হবে না, 2 দিয়ে গুণ করতে হবে না, ঠিক আছে। তুমি দেখো, সুন্দর করে বুঝার চেষ্টা করো, কোনো দ্রব্যের মূল্য যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে তুমি আগের মূল্যকে কত দিয়ে গুণন করলে সেটা পাবা, সেটা কিভাবে বের করবা? সেটা শর্টকাট নিয়ম, তুমি শর্টকাট শিখতে চাচ্ছিলে, দ্যাটস ওয়াই শর্টকাট দেখাচ্ছি। হ্যাঁ, অথবা তুমি ঐকিক নিয়মও করতে পারো এটা, ঠিক আছে। সেটা তুমি কিভাবে বের করবা? সেটা হচ্ছে যে নতুন মূল্য ভাগ আগের মূল্য। আগের মূল্য কত দেয়া নাই, দ্যাটস ওয়াই আমি আগের মূল্যকে 100 টাকা ধরে নিয়েছি। তাহলে আগের মূল্য যদি 100 টাকা হয়, বর্তমানে 10% বেড়ে গিয়েছে, তাহলে বর্তমান মূল্য কত হবে, বা নতুন মূল্য কত হবে? 110 টাকা। 110কে আমি যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে বলো তো? 1.1। 1.1 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে উত্তর। তো এখানে যদি স্পেস থাকে তাহলে এখানে লিখে দিবা 1.1, যদি স্পেস না থাকে তাহলে নিচে লিখবা 1.1, ঠিক আছে। পরীক্ষার খাতায় কোশ্চেনে যদি উপর এখানে স্পেস থাকে তাহলে লিখবা এত, তাহলে নিচে লিখবা, অথবা তুমি ক নাম্বার, তোমার খাতায় তুমি ক নাম্বার দিয়ে লিখবা এত। হ্যাঁ, 200 টাকার উপর 50% ডিসকাউন্ট মানে মূল্য কমবে কত টাকা? মানে একটা দ্রব্যের 50% ডিসকাউন্ট, সেই দ্রব্যের দাম হচ্ছে 200 টাকা, কয় টাকা কমবে? 50% তো কমে যাবে। তাহলে আমার 200 টাকা 50% বের করলে তো হয়, তাহলে 200 টাকার 50%, তাহলে কি আসবে বলতো? 200 টাকার 50% মানে কি বলো? 50% মানে হচ্ছে 1/100, এই যে। অথবা তুমি ডিরেক্ট 50/100 লিখতে পারো, ঠিক আছে। পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100 গুণন আকারে আছে, তাহলে তুমি ডিরেক্ট 50/100 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই 100 দিয়ে 200কে কাটাকাটি করলে 2 থেকে যাচ্ছে, 50 গুণ 2, তাহলে কত থাকে? 100 টাকা। ডিসকাউন্ট কথাটার মানে কি? ডিসকাউন্ট কথাটার মানেই হচ্ছে কমে গেছে, তাই না? তাহলে 200 টাকার 50% ডিসকাউন্ট দিছে, তো ডিসকাউন্টটা বের করে বলছে 100 টাকা, তাহলে কমছে কত টাকা? 100 টাকা কমে গেছে, তাই না? বার্ষিক মুনাফার হার কাকে বলে? এক বছরে 100 টাকায় যে পরিমাণ মুনাফা আসে তাকে বার্ষিক মুনাফার হার বলে, ঠিক আছে। এক বছরে 100 টাকায় যে মুনাফা আসে তাকে বার্ষিক মুনাফার হার বলে। ওকে, একটি পণ্য 20% লাভে 200 টাকায় বিক্রি করলে পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, এখানে কি করছে বলতো, এটা কিন্তু লাভ করছে, লাভ করছে, হুম, লাভ করেছে। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তা আমরা সাধারণত যেটা করি, ধরি ক্রয় মূল্য কত বলতো? ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা সবসময় ধরে নেই। আচ্ছা, কত টাকা লাভ করেছে? 20%। 20% লাভে বিক্রয় মূল্য কত হবে বলতো? পার্সেন্ট মানেই তো 100 টাকার মধ্যে, তাই না? 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 বা 120 টাকা। আচ্ছা, এবার বিগ কোশ্চেন, আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে পণ্যটির ক্রয় মূল্য। যেই জিনিসটা জানতে চাবে সেই জিনিসটাকে আমি সবসময় হাতের ডান পাশে রাখবো। যেই জিনিসটা জানতে চায় সেই জিনিসটাকে আমরা যদি হাতের ডান পাশে রাখি, হাতের ডান পাশে মানে এমন ভাবে ঐকিক নিয়মের ভাষাটাকে সাজাবো যেটা আমার কাছে কোশ্চেন করছে সেটা আমার শেষে থাকবে, তাহলে দেখবো আমার অঙ্কটা মিলে গেছে। আমাকে ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে আমি এই ভাষাটাকে এইভাবে সাজাবো যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে।
বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কতটুকু হবে? 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা হবে? অবশ্যই কম হবে। কম হলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভাগ হইলে বাম পাশেটা নিচে চলে যায়। আচ্ছা, এবার আমাকে কি বলছে? বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা, তাই না? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? দেখো আলটিমেটলি একই জিনিস। আমরা কিন্তু এটা আগেই অ্যান্সার দিয়ে দিতে পারতাম, তারপর আমরা উইকিং নিয়মে করে দেখলাম। বেশি হবে 100 গুণন 120 টাকা। তো 120 120 কাটাকাটি করে হয়ে যাচ্ছে, কত থাকছে? 100 টাকাই থাকছে। যেটা আমরা ধরছি সেটাই আসলে অরিজিনাল ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, ওকে। আসল কাকে বলে? আসল হচ্ছে যেই পরিমাণ টাকা তুমি কোনো ব্যাংকে জমা রাখতেছো মুনাফা পাওয়ার উদ্দেশ্যে সেই টাকাকে, অথবা যেই পরিমাণ টাকা তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, সেই দুইটাকেই আমরা ম্যাথে আসল হিসেবে ধরি বা প্রিন্সিপাল হিসেবে ধরি। বুঝতে পারছি? যেই পরিমাণ টাকাটা তুমি নিজে জমা রাখতেছো ব্যাংকে, অথবা তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, সেটাকেই আমরা ম্যাথের এখানে আসল হিসেবে কনসিডার করি। ঠিক আছে? একটি দোকানে 1800 টাকার পণ্য 10% কমে বিক্রি করা হলো। দেখো 10% কমে বিক্রি করছে। পণ্যটির বিক্রয় মূল্য কত? ফাইন, তাহলে 1800 টাকার 10% আগে বের করে ফেলি। 1800 টাকার 10% কত হবে? 10% মানে কি বলো তো? 10% মানে কি? 10 ভাগ 100, তাই না? অথবা 10 গুণন 1 ভাগ 100, যাই বলো। তাহলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে কত থাকছে? 180 টাকা। এবার দেখো, একটা দোকানে 1800 টাকার জিনিস ছিল, সেটা 10% কমে বিক্রি করছে। মানে কত টাকার কমে বিক্রি করছে? 180 টাকা কমে বিক্রি করছে। কেমনে বুঝলাম? 1800 টাকার 10% 180 টাকা, তাই 1800 টাকার জিনিস 180 টাকা কমে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে খুব সহজ। সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে 1800 মাইনাস 180 টাকা, বা 0.261 টাকা। একজন লিখছে 1720 টাকা। ভাইয়া ভুল করছো, 1620 টাকা হবে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ? তো ছোট ছোট অঙ্ক এইভাবে আসতে পারে। আচ্ছা, আহ একজন বলছে স্যার বহু নির্বাচনী কি ওএমআর পদ্ধতিতে হবে? ভাই ওএমআর পদ্ধতিতে হওয়ার চান্স অনেক বেশি কম, কারণ যেহেতু মাত্র শুধু 10টা কোশ্চেন, তো 10টা কোশ্চেনের জন্য আলাদা করে ওএমআর শিট দিবে না। তোমার কোশ্চেনের ভিতরেই বা খাতার মধ্যেই অপশন, মানে উত্তর রাখার অপশন থাকবে আর কি। ঠিক আছে, সো ওএমআর এ হওয়ার চান্স অনেক বেশি কম। আচ্ছা, বার্ষিক 5% মুনাফায়, 5% মুনাফায়, তার মানে যেটা বার্ষিক মুনাফা বলছে এইটা হচ্ছে আমার মুনাফার হার। এটা হচ্ছে আমার মুনাফার হার। আচ্ছা, 300 টাকার, তার মানে এইটা হচ্ছে আমার আসল। কত বছরে? মানে এটা আমার কাছে জানতে চাইছে, সময়কে জানতে চাইছে। মুনাফা 60 টাকা হবে, এটা হচ্ছে আমার মুনাফা। ওকে, সো আমরা তো জানি, আমরা জানি মুনাফা সমান আসল গুণন হার গুণন সময়। আচ্ছা, আমার কাছে কোশ্চেন হচ্ছে সময়, সময়টা কত?
তাহলে আমি সময় দেখো সবগুলোকে গুণ চিহ্ন আকারে আছে, এটা কিন্তু সমান চিহ্নের বামচি পাশে আছে। সময়কে আমি এই পাশে রেখে বাকিগুলোকে যদি ডান পাশে নিয়ে আসি, গুণ থাকলে সেটা ডান পাশে গেলে কি হয়ে যায়, বা অপর সাইডে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে কিন্তু এগুলো ভাগ হয়ে যাবে। তার মানে এখানে লিখতে পারবা সময় সমান হচ্ছে মুনাফা ভাগ আসল গুণন হার। দেখো তো এটা বুঝতে পারছো কিনা তুমি? কি করছি দেখো তো, গুণন যদি সমান চিহ্নের অপর পাশে চলে যায় তাহলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণন হয়, এটা তো জানি। তাহলে মানে সমান চিহ্নে যদি এই পাশে ও পাশে চলে যায়, আচ্ছা তাহলে এই যে সময়টাকে এই পাশে রেখে দিলাম, এই দুইটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে ভাগ হয়ে গেছে। তারপর আমি সমান চিহ্নের দুই পাশকে ঘুরাই দিছি সুন্দর করে লেখার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, মুনাফা কত? মুনাফা হচ্ছে 60। আসল কত? আসল হচ্ছে 300। হার কত? হার হচ্ছে 5%। এটা একটু আলাদা কালার দিয়ে লিখি, দেখো এটা কিন্তু 5% বলছে, হার কিন্তু বলছে 5%। পার্সেন্ট চিহ্নটা মানে কি ভাই? পার্সেন্ট চিহ্নটা আমি বারবার বলতেছি ভাই, পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে কত বলতো, 1/100। 1/100। তো তুমি এটা অনেকভাবে করতে পারো, প্রথমেই তুমি এটাকে উল্টায় দিতে পারো, অথবা তুমি চাইলে এভাবে হিসাব করেও তারপরে পরের লাইনে উল্টাইতে পারো, যে এই 100 দিয়ে 300-কে কাটো, কত থাকে? 3 থাকে। তার মানে আসবে কি 60 ভাগ হচ্ছে 3×5=15, বা এটা কাটলে কত আসে 4। একবারও লিখতে পারো 3×5=15, 4, 4 বছর। আমি শর্টকাটে করে ফেলছি আমার মতো, তুমি তোমার মতো করে কাটাকাটি করবা। আকিয়া অ্যান্ড লামিয়া, তোমার কিন্তু হিসেব নিকাশে একটু ভুল হয়, হ্যাঁ? অঙ্ক ঠিকই করো কিন্তু হিসেব নিকাশে ভুল করো। সো একটু কেয়ারফুল হবা, ঠিক আছে? ওকে, বলতে সোনাপুর গ্রামে 25-এর 20 অংশ, এটাকে কিভাবে পড়ে জানো? এই যে জিনিসটা আছে, এটাকে পড়া হয় কিভাবে? ভগ্নাংশটাকে এটাকে পড়া হয় 25-এর 20, তাই না? এভাবে পড়া হয় না, 25-এর 20। সোনাপুর গ্রামে 25-এর 20 অংশ শিক্ষিত লোক আছে। এর মানে হচ্ছে 25 জনের মধ্যে 20 জন শিক্ষিত। বুঝতে পারছো? 25-এর 20 অংশ মানে কি, 25টা ভাগ করলে 20টা ভাগ হচ্ছে শিক্ষিত, এটা কিন্তু তার মানে 25 জন মানুষের মধ্যে 20 জন মানুষ হচ্ছে শিক্ষিত। আচ্ছা, ওই গ্রামে শতকরা কতজন শিক্ষিত আছে? শতকরা কথাটার মানে কি? শতকরার মানে হচ্ছে 100 জনে। তাহলে আমার খুব সিম্পলি আমি এখন অঙ্কটা করে ফেলতে পারবো, সেটা হচ্ছে আমি এটা এভাবে করব যে 25 জনে মধ্যে শিক্ষিত আছে 20 জন, সুতরাং একজনের মধ্যে শিক্ষিত আছে কতজন? 20/25 জন, সুতরাং 100 জনের মধ্যে শিক্ষিত আছে কতজন? বেশি। ওকে, সো কাটাকাটি করে ফেলো। 25 দিয়ে 100-কে কাটলে 4, 80 জন। হ্যাঁ, শতকরা কতজন শিক্ষিত আছে? 80 জন শিক্ষিত আছে। শেষ, অঙ্ক শেষ। এখন তুমি বলো ভাই এটাকে যদি শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব? খুবই সহজ। 25-এর 20 অংশ শিক্ষিত শতকরা যদি জানতে চাই, কোন একটা ভগ্নাংশের শতকরা যদি জানতে চাই, তুমি জাস্ট সিম্পলি এই কাজটা করবা। ভগ্নাংশের যদি শতকরা জানতে চায় তাহলে জাস্ট সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে দিবা। শতকরা জানতে চাইছে তার মানে সেটাকে 100 দিয়ে গুণ করে দিবা, শেষ উত্তর। বুঝছো কি বুঝো নাই? এগুলো হচ্ছে শর্টকাট, মনে রাখতে পারলে। ভাইয়া মুনাফা কাকে বলে? মুনাফা হচ্ছে তুমি ব্যাংকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বা হারে একটা বাৎসরিক বছর শেষে হইতে পারে, সেটা হতে পারে মাস শেষে, এরকম একটা এক্সট্রা ইন্টারেস্ট বা লাভের আশায় যে টাকাটা জমা রাখো, সেই লাভটা যে তুমি পাও একটা টাকার এগেইনস্টে, আসলের এগেইনস্টে,
অথবা একটা লোনের এগেইনস্টে তুমি যে টাকাটা দাও সেটাকে মুনাফা বলে, বা লাভ। মুনাফা মানে হচ্ছে লাভ, ঠিক আছে? বা আরো সহজ ভাষায় বুঝতে চাইলে সুদ যেটাকে বলে, অনেক ধর্মে বা আমাদের ইসলাম ধর্মে যেগুলো যেটাকে একদম হারাম বলে দেওয়া আছে, এটি হচ্ছে আসলে এটার হচ্ছে সাবলীল শুদ্ধ ভাষা হচ্ছে মুনাফা, ব্যাংকিং এ ভাষায় আর কি। আবার এই মুনাফা সুদ হালাল হারামের তর্কে আবার আজকে আমরা না জড়াই, হ্যাঁ। ওকে, সো নেক্সট একটা সৃজনশীল দেখি এই চ্যাপ্টার থেকে কিভাবে সৃজনশীল আসতে পারে। দেখো বলেছে একটি শার্ট 250 টাকায় ক্রয় করে 200 টাকায় বিক্রি করা হয়েছে। আচ্ছা, কিনছে 250 টাকা দিয়ে। তুমি একটা শার্ট কিনছো 250 টাকা দিয়ে, তোমার ফ্রেন্ডের সেটা 200 টাকা দিয়ে নিয়ে চলে গেল। তুমি খুশি হয়েছো না বেজার হয়েছো? ভাই অনেক কষ্ট লাগছে ভাই, তার মানে তোমার ক্ষতি হয়েছে, ঠিক আছে? যখন কষ্ট লাগবে তখনই ক্ষতি হবে, ঠিক আছে? আচ্ছা, বলছে শতকরা লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? এটা সব প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় বলো তো? কিসের উপর হিসাব করা হয়? আমি কোশ্চেনের অ্যান্সার আজকে ক্লাসে দিয়েছি, ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তাই না? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, শার্টটিতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ভাই দেখছি শার্টটা নিয়ে যাওয়ার সাথে সাথে আমার বুকের মধ্যে চাপ দিছে, তার মানে আমার কষ্ট হয়েছে, তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে, ঠিক আছে? লিখবা যে শার্টটা যেহেতু 250 টাকায় ক্রয় করে 200 টাকায় বিক্রি করা হয়, অতএব ক্ষতি হয়। সুতরাং ক্ষতি হয় 250 মাইনাস 200 বা 50 টাকা। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা জানতে চাইছে, তাই এটা রাখবো ডান পাশে। ওকে, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 250 টাকা, তাহলে এটা লিখবো 250 টাকায় ক্ষতি হয় 50 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কত? কম। সুতরাং 100 টাকায়, যেহেতু শতকরা জানতে চাইছে, ক্ষতি হয় হচ্ছে বেশি। ওকে, ওকে, সো শূন্য শূন্য কাটা, 25 দিয়ে 50 কে কাটলে 2, 10 গুণন 2, 20 টাকা। 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অথবা শতকরা 20 টাকা ক্ষতি হলো, এভাবে লিখতে পারবা। শতকরা 20 টাকা, ভেরি গুড। নূর উপাত্ত বিন্যস্ত, আচ্ছা উপাত্ত বিন্যস্তের ক্লাস তো আজকে নেই ভাইয়া, উপাত্ত বিন্যস্ত ক্লাস নেক্সট ক্লাসে, সেই দিন তোমার এই কোশ্চেনের অ্যান্সার দিব। আজকে যা পড়াচ্ছি আমরা এটার ভিতরে থাকি, ঠিক আছে? উপাত্ত বিন্যস্তেরও তোমাদের ক্লাস হবে। ওকে, ওকে, সরি, বলছে শার্টটিতে 10% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হতো? ওকে, ফাইন। সো আমরা মনে করি, ধরি একটু কলম এটা চিকন করে নেই, হ্যাঁ বেশি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ধরি শার্টটির ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 বা 110 টাকা হবে, ঠিক আছে? ওকে, আমি এখন চাচ্ছি 10% লাভ করতে, এখন আমাকে বের করতে হবে কত টাকায় বিক্রি করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমার কাছে দেওয়া আছে শার্টটার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, তোমাকে বের করতে হবে কত টাকা বিক্রি করতে হবে। তো এটাকে আমি এই লিখবো এভাবে যে 10% লাভে বিক্রি করতে হলে 10% লাভে বিক্রয়
বা 10% লাভ করতে হলে ৳100 শার্টটি বিক্রয় করতে হবে 110 টাকায়। দেখো আমি কিন্তু ডিফারেন্ট ভাবে লিখছি। 10% লাভ করতে হলে 100 টাকার শার্টটা বিক্রি করতে হবে 110 টাকায়। তো তুমি কিন্তু ডিফারেন্ট ভাবেও লিখতে পারো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য 250 টাকা হলে, ওইভাবেও লিখতে পারো। বাট সবাই তো ভাবে লেখে, একটু ডিফারেন্ট ভাবে লেখার চেষ্টা করো যে তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে 10% লাভ করতে হলে 100 টাকা শার্টটা বিক্রয় করতে হবে 110 টাকায়, এভাবে লিখতে পারো। ওকে, অতএব 1 টাকার শার্ট বিক্রয় করতে হবে কত টাকায়? 110 ভাগ 100 টাকায়। সুতরাং শার্টটার মূল্য ছিল কত? 250। তাহলে 250 টাকার শার্ট কত টাকা বিক্রি করতে হবে? 100 110 গুণন 250, তাই না? এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে এখানে কত থাকতেছে? 275। মানে 10% লাভ করতে চাইলে এই যে 250 টাকার শার্টটা তাকে 275 টাকা বিক্রি করতে হবে। এবার বুঝতে পারছো? শ্রাবণী, তোমাকে বুঝিয়ে দিলাম কিন্তু। ইফাস স্যার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কি শুধু উত্তর দিতে হবে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে শুধু তুমি ছোট্ট ক্যালকুলেশন করে উত্তর দেওয়াটা বেটার। হ্যাঁ, অল্প একটু ছোট করে ক্যালকুলেশন করে উত্তরটা দেওয়া বেটার। ওকে, ওকে। এমসিকিউ থেকে রাফ করে দেখানো লাগবে? হ্যাঁ, রাফ করে দেখানো লাগবে এমসিকিউতে। এই জিনিসটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে বলেছে একটা শার্ট 250 টাকায় ক্রয় করে 200 টাকায় বিক্রি করা হয়েছে। শার্টটাতে 10% লাভ করতে চাইলে কত টাকা বিক্রি করতে হবে? তো আমি 10% যেহেতু বলছে, পার্সেন্টেজ যেহেতু আমাকে বলে দিয়েছে, পার্সেন্টেজের জন্য আমি যেটা করছি, ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিছি। হ্যাঁ, আমরা শতকরার মধ্যে ধরে নিছি যাতে আমার হিসাব করতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই শার্টটার ক্রয় মূল্যকে আমরা কত টাকা ধরছি? 100 টাকা ধরেছি। এবার 10% যদি লাভ করতে চায় তাহলে 100 টাকার জিনিস তাকে কয় টাকায় বিক্রি করতে হবে এটা আগে বের করে ফেলি। তাহলে 10% লাভ করতে হলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 100 যোগ 10, 110 টাকায়। আমি তো এটা পেয়ে গেছি। 100 টাকার জিনিস 110 টাকায় বেচলে তার 10% লাভ হবে, এটাই লিখছি। 100 টাকার শার্ট 110 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 1 টাকার শার্ট এত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 250 টাকায় যে শার্ট কিনছি সেইটা এত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এই যেভাবে করেছি, বুঝতে পারছো? ওকে, ওকে। এর মাধ্যমে আমরা অধ্যায় 9 বা শতকরা চ্যাপ্টারটা মোটামুটি বুঝলাম যে এই চ্যাপ্টার থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন আসে, শূন্যস্থান কোশ্চেন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে বা সৃজনশীল কোশ্চেন আসে। ঠিক আছে? হ্যাঁ, শূন্যস্থান পূরণে কি পুরো বাক্য উঠিয়ে লিখতে হবে? আচ্ছা, একটা জিনিস তোমাকে একটু বলি। এরকম কোনো নির্দেশনা আসলে দেয়া নাই যে শূন্যস্থান পূরণে পুরো বাক্য উঠিয়ে লিখতে হবে নাকি জাস্ট উত্তর লিখলেই হবে। তুমি যদি বলো ভাই শুধুমাত্র উত্তর লিখলাম যে ৩ নাম্বার কোশ্চেনের উত্তর ক, তার শূন্যস্থানের অরটা লিখে দিলাম যে 2 দ্বারা গুণ, এটাও হবে। বাট তুমি যদি মনে করো তোমার কাছে সময় আছে, তাহলে আমি বলবো পুরো লাইনটা তুলে তারপরে শূন্যস্থানটা তুললে দেখতে সুন্দর লাগে, তাই না? যেকোনো কিছু একটা প্রেজেন্টেশন কিন্তু সৌন্দর্যের ব্যাপার আছে। সাধারণত প্রয়োজন হয় না, কিন্তু তোমার কাছে যদি সময় থাকে তাহলে পুরো লাইনটা তুলে দিও, দেখতে সুন্দর লাগবে, স্যার খুশি হবে। অথবা জাস্ট নর্মালি ক খ গ দিয়ে কোনটা শূন্যস্থানের মধ্যে কি বসবে সেই উত্তরটা লিখে দিও, তাও হবে। এতে যে নাম্বার কম দিবে এরকম কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে? তোমার কাছে সময় থাকলে পুরো বাক্য লিখবা, যদি সময় না থাকে তাহলে শর্ট উত্তর লিখবা। হ্যাঁ, এখন স্যারের মুডের উপর ডিপেন্ড করে যে তোমাকে নাম্বার কাটবে কি কাটবে না। সাধারণত কাটা উচিত না। পরীক্ষা হলে কি ক্যালকুলেটর দিবে? না, ক্যালকুলেটর দিবে না।
আসল কাকে বলে? আমি এটার উত্তর দিয়েছি আমিন, তুমি পরে ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে কইরো, উত্তরটা পাবা। আচ্ছা, জ্যামিতির কোশ্চেন দেখো, খুব সহজ সহজ কোশ্চেন আসে। দেখো এটা কিন্তু আসছে অলরেডি, দুইবার বৃত্তি পরীক্ষার প্রশ্নে আসছে, প্রাইমারি হিসেব পরীক্ষায় আসছে, সমমানী পরীক্ষায়। তো যখনই দেখবা, আমি একটা সাজেশন দেই, বৃত্তের ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ নিয়ে কথা আছে, তুমি একটু ভালো করে কলম দিয়ে নিচ দিয়ে দাগ দিয়ে দেখবা। কারণ আমরা অনেক সময় ব্যাসকে ব্যাসার্ধ মনে করি, ব্যাসার্ধকে ব্যাস মনে করি, তো এলোমেলো হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। তো এটা যদি না হয় এই জন্য একটু দেখবা। বলছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ? আমরা সবাই জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের কয় গুণ বলো তো? দ্বিগুণ, তাই না? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ক নম্বর সঠিক উত্তর। নিচের কোণগুলোর মধ্যে প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই না? আয়তের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। কিন্তু রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হবে না। আবার রম্বসের কোণগুলো 90 ডিগ্রি না, সামান্তরিকেরও কোণগুলো 90 ডিগ্রি না। বর্গের কোণগুলো 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোণগুলো 90 ডিগ্রি না। বর্গের কোণগুলো 90 ডিগ্রি, আয়তেরও কোণগুলো 90 ডিগ্রি। তার মানে গ নাম্বার কারেক্ট অ্যান্সার, দুইটাই সঠিক ওদের। এই যে দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করছে, মানে সবগুলো অ্যান্সার পারছো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। বলছে বর্গের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত? খুবই সিম্পল, যে কোনো একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান কত হয়? এপাশ থেকে এপাশে ঘুরে আসলে 360 ডিগ্রি। হ্যাঁ, যে কোনো একটা বিন্দুতে টোটাল কোণের মান কত হয়? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আমরা শূন্যস্থান পূরণ দেখি, জ্যামিতি থেকে কিভাবে শূন্যস্থান পূরণ আসতে পারে। যে চতুর্ভুজের কেবল এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে বলতো? দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল না, এক জোড়া সমান্তরাল, তাকে কি বলে? কি বলে তাকে? কি বলে তাকে? কি বলে? এক জোড়া বাহু যেটা সমান্তরাল, হ্যাঁ, খেয়াল করতে হবে, তাকে কি বলে? ট্রাপিজিয়াম, ভেরি গুড। যে চতুর্ভুজের এবার দুই জোড়া বাহু সমান্তরাল, হ্যাঁ, দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কি বলবা? যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা সাধারণত সামান্তরিক বলি, সামান্তরিক বলি, ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় কোন বিন্দুতে বিন্দুতে মিলিত হয়? রম্বসের কর্ণদ্বয় তাদের মধ্য বিন্দুতে মিলিত হয়, তাই না? তাদের মধ্য বিন্দুতে মিলিত হয়। দেখছো কত সহজ সহজ শূন্যস্থানগুলো আসে, এভাবেই আসবে প্রশ্নগুলো, বুঝতে পারছো? এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আসতে পারে এই চ্যাপ্টারে। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ যখন বলছে তখনই নিচে দাগ দিব আগে। ব্যাসার্ধ বলছে 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যা কি? আচ্ছা, বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস, ব্যাস। আর ব্যাস সমান কি? ব্যাস সমান হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ গুণন 2। ব্যাসার্ধ কত আসছে? 2.6, তার সাথে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? 5.2 সেন্টিমিটার। 5.2 সেন্টিমিটার, ঠিক আছে? মিটার না, সেন্টিমিটার। একটি রম্বসের একটি কোণ যদি 75 ডিগ্রি হয়, তার বিপরীত কোণের পরিমাপ কত? রম্বস কোথায় দেখো তো? যার চারটা বাহু সমান, রাইট? এবং কোণগুলো সমকোণ না। বলছে কি একটা কোণ 75 ডিগ্রি, তার উল্টা পাশের যে কোণটা আছে, এই যে এই কোণটা কত হবে? আমরা জানি রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এটাও 75 ডিগ্রি হবে, ঠিক আছে? সহজ, একদমই জ্যামিতি সহজ। বলছে উপরের কোন আকৃতির বিপরীত শীর্ষবিন্দু আছে? দেখো তো, এই শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু আছে? নাই কিন্তু। এটাকে বিপরীত বলা যায় না, এটাকেও বিপরীত বলা যায় না, এরা সন্নিহিত বলা যায়।
কিন্তু এই শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু আছে কিন্তু, তাই না? তার মানে উত্তর হচ্ছে ক। এটা আবার পরীক্ষায় আসছে, বৃত্তি পরীক্ষায়। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? 4টি। এটাও বৃত্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন করো ও বৈশিষ্ট্য লেখো। বলছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো। তো এখন একটা জ্যামিতি বক্স লাগবে। তো 1 মিনিটের মধ্যে সবাই জ্যামিতি বক্সটা নিয়ে আসো, আমি আমার জ্যামিতি বক্সটা নিয়ে আসি। ঠিক আছে? একটা স্কেল লাগবে, আর আপাতত একটা কম্পাস হলেই হবে। ঠিক আছে? আমাকে দুইটা মাপ দিচ্ছে, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, আমি স্কেল ধরবো। আমার এখানে দুইটা স্কেল চলে আসছে। তোমাদের কারো কি স্কেল আমি ভুল করে নিয়ে আসলাম নাকি? আচ্ছা, একটা বাহু হবে 3 সেন্টিমিটার, আর একটা বাহু 4 সেন্টিমিটার। তো প্রথমেই যেটা করব আমরা, সেটা হচ্ছে এটা 4 সেন্টিমিটার বাহু এঁকে নেই। এই যে দেখো, স্কেল ধরে 4 সেন্টিমিটার বাহু এঁকে নিলাম, তাই না? এটা 4 সেন্টিমিটার বাহু এঁকে নিলাম, দেখো স্কেল ধরে 4 সেন্টিমিটার বাহু এঁকে নিয়েছি। আমাকে কি আঁকতে বলেছে? সামান্তরিক। আচ্ছা, এর কোনো কোণ টোন কিন্তু বলে দেয় নাই যে কতটুকু কোণ হতে পারে। ঠিক আছে, তো আমি ইচ্ছা মতো আঁকতে পারি। তো এরপরে যে কোনো অ্যাঙ্গেলে আমি এই বিন্দু থেকে আরেকটা কোণ আঁকবো। এখানে কোন পরিমাণ বলে দিতে পারে, যেহেতু এখানে বলে দেয় নাই, তার মানে আমি ইচ্ছা মতো নিতে পারবো। এ পাশে আমি 3 সেন্টিমিটার নিচ্ছি, এ পাশে নিলাম 4, এ পাশে নিলাম 3। এরপরে স্কেলটার প্রয়োজন নাই আপাতত আমার। এখন যেটা করব আমি, খেয়াল করো, কম্পাস নিয়ে আসবা। কম্পাস নিয়ে এসে এই যে নিচে যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েছো, এইটার মাপ দিবা এভাবে। ঠিক আছে? এই যে এভাবে দিবা। মাপ দেওয়ার পরে কম্পাসটাকে ধরে এই বিন্দুতে নিয়ে আসবা। বিন্দুতে নিয়ে এসে তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবে। ওকে? এরপর করবা কি, আবার এই বিন্দুতে নিয়ে এসে এ পাশের মাপ দিবা। 3 সেন্টিমিটার যে পাশে নিয়েছো, এই মাপ দিবা। এই মাপ দিয়ে আবার সরাসরি এই বিন্দুতে নিয়ে আসবা, নিয়ে এসে আর একটা বৃত্তচাপ দিবা। দেখো তো, বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করছে না? দেখতে পেয়েছো? এবার তোমার কাজ সিম্পল, সেটা হচ্ছে তুমি জাস্ট এই বিন্দুগুলোর সাথে এটাকে যুক্ত করে দিবা। তাহলেই হয়ে গেল তোমার সামান্তরিক, যার এই বাহুগুলো হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সামান্তরিক। ক্লিয়ার? ওকে। সো ব্যাপারটা খুবই সিম্পল। 4 সেন্টিমিটার বাহু নিব, যদি কোনো কোণ না বলা থাকে, ইচ্ছা মতো একটা কোণ নিব, সেখানে 3 সেন্টিমিটার এঁকে নিলাম। 4 সেন্টিমিটারের সমান করে ওই পাশ থেকে 4 সেন্টিমিটার একটা বৃত্তচাপ, 3 সেন্টিমিটার সমান করে এই পাশ থেকে 3 সেন্টিমিটারের বৃত্তচাপ। শেষ, মামলা ডিসমিস। আহ ওকে, এঁকে ফেললাম। এর বৈশিষ্ট্য কি? সামান্তরিকের অনেক বৈশিষ্ট্য আমরা জানি, আমি আর লিখে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরালও হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, পাশাপাশি কোণগুলা সমান হয় না। ঠিক আছে? এই যে এভাবে। আয়তক্ষেত্রে কিন্তু আবার সমান হয়, আয়তক্ষেত্র যদিও একটা সামান্তরিক। তো মেইন সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। ঠিক আছে? এটা হচ্ছে মূলত মেইন সামান্তরিকের বৈশিষ্ট্য। ঠিক আছে? এবং কর্ণগুলো সমান হয় না। ঠিক আছে? কর্ণ যদি আঁকো, কর্ণগুলো সমান হবে না।
ওকে, নেক্সট। এটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। ট্রাপিজিয়াম রাখতে হবে, ভেরি সিম্পল। এটা আঁকার জন্য আর কিছুই দরকার হয় না, শুধু একটা স্কেল হইলেই হয়। তো একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তো আমার স্কেলটাকে একটু জাদু দিয়ে বড় করতে হবে। এটা 6 সেন্টিমিটার আছে, জাদু 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 ছু মন্তর ছু, দেখো বড় হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের স্কেল কি এরকম বড় হয়? ট্রাই করে দেখো তো, তোমাদের কারো স্কেল কিভাবে বড় করতে পারো জাদু দিয়ে? আমার যেমন জাদু দিয়ে বড় হয়ে যায় প্রয়োজন হইলে। এই দেখো আমি 7 সেন্টিমিটার এটা দিয়ে আঁকতে পারবো। এখন আমি 7 সেন্টিমিটার রেখে ফেলছি একটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবং আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। সো আমি এটা সমান্তরাল করে, আর যে কোনো জায়গায় তুমি এটা সমান্তরাল, অনেকভাবে সমান্তরাল বাহু আঁকা যায়। সো তোমরা এটা শিখে আসছো সমান্তরাল কেমনে আঁকতে হয়। সো যে কোনো জায়গায় একটা সমান্তরাল বাহু তুমি এটা সমান্তরাল করে এটা 4 সেন্টিমিটার এঁকে নিতে পারো। আগে নিতে পারো, পিছনে নিতে পারো, এই পাশে নিতে পারো, ইচ্ছা মতো, যা সমান্তরাল হয়ে হয়েছে বাহুটা। আমি যেহেতু তোমরা যেভাবে ট্রাপিজিয়াম দেখে অভ্যস্ত ওভাবেই এঁকে দিচ্ছি। এই যে এখান থেকে 4 সেন্টিমিটার এঁকে দিলাম। তো এই দেখো দুইটা সমান্তরাল বাহু এঁকেছি, যাদের একটা হচ্ছে 7 সেন্টিমিটার, আরটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার কাজ নাই, এবার কাজ সিম্পলি হচ্ছে এগুলোকে, প্রান্তগুলোকে যোগ করে দাও, হয়ে গেছে ট্রাপিজিয়াম। দ্যাটস ইট, ক্লিয়ার? ওকে, তো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, এর হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল হয়, হ্যাঁ, বাকি বাহুগুলো সমান্তরাল হয় না, এই তো। ওকে, সো আমরা জ্যামিতি অধ্যায়েরও কয়েকটা জিনিসপত্র দেখলাম। জ্যামিতি অধ্যায়ের আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম, শূন্যস্থান পূরণ দেখলাম, সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম, তারপরে হচ্ছে সৃজনশীল বা বড় প্রশ্ন যেগুলো 8 মার্কে আসতে পারে সেটা দেখলাম। রাফাত বলছে পরিধি কি? আচ্ছা, পরিধি কি তুমি বলো তো ভাই, পরিধি কাকে বলে বৃত্তের? আমি যদি একটু মানে অ্যাকুরেট অ্যান্সার তোমাকে দিতে চাই, হয়তো তোমার কাছে একটু কঠিন লাগতে পারে। তার আগে তোমাকে একটা ওয়ার্ড সম্পর্কে আমি একটু ক্লিয়ার করি, যেহেতু বড় হচ্ছে জানতে হবে আস্তে আস্তে, হ্যাঁ তোমরা অ্যাডভান্স হবা, আমি তা চাই। সঞ্চার পথ মানে বুঝো? সঞ্চার পথ, আমি বাংলা বলতেছি, সঞ্চার পথ, সঞ্চার মানে কি? সঞ্চার পথ মানে হচ্ছে কোনো কিছু চলতে চলতে যে পথের সৃষ্টি করে সেটাকে আমরা একটা সঞ্চার পথ বলি। ঠিক আছে, যেমন তুমি দেখবা, তুমি যদি মাঠের মধ্যে দিয়ে দেখবা, দেখছো কিনা চাই না, তোমরা এখন সবাই শহরে থাকো, আমরা ছোটবেলায় গ্রামে ছিলাম বা মফস্বলে ছিলাম, বড় বড় মাঠের মাঝখান দিয়ে একটা পথের মতো, কিছু জায়গায় ঘাসগুলো মরে গিয়ে সাদা হয়ে একটা পথের মতো তৈরি হয়ে যাইতো। কেন হইতো? মানুষ ওই জায়গা দিয়ে বারবার বারবার হাঁটে, মানে অনেকগুলো স্টেপ পড়লে পড়লে ওই জায়গার ঘাসগুলো মারা যায়। তো মানুষ চলে বা সঞ্চারিত হয়, ফলে ওই জায়গায় একটা পথের সৃষ্টি হচ্ছে, তাই না? ওকে, সো বৃত্তের সংজ্ঞাটা তুমি কি জানো? বৃত্তে একটা বিন্দু স্থির থাকে, আর সেই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনেকগুলো বিন্দু যদি আমি আঁকি, তাহলে সেই অনেকগুলা বিন্দু মিলে একটা পথের সৃষ্টি করে, সেই পথটাকে আমরা সঞ্চার পথ বলি। হ্যাঁ, ওই সঞ্চার পথটার নাম হচ্ছে পরিধি বৃত্তের। ঠিক আছে, ওই সঞ্চার পথটার নাম হচ্ছে বৃত্তের পরিধি। কঠিন লাগলো? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কঠিন লাগলো। এই জিনিসটা কিন্তু একুরেট জিনিস, ঠিক আছে? এছাড়া আমরা অনেক সময় ভুলভাল জিনিসপত্র পড়ি। ওকে, ওকে, সো আসি আমরা অধ্যায় 11 পরিমাপ, আমাদের লাস্ট অধ্যায়, রাইট? পরিমাপ অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ গুলো আসতে পারে, এটাও কিন্তু সহজ। দেখো প্রচুর এমসিকিউ আসে বা বহু নির্বাচনী প্রশ্ন আসে। এটাও দেখো আসছে 22-এ, বলছে একটি ত্রিভুজের উচ্চতা 0.6 কিলোমিটার। দেখো, খেয়াল করে দেখো, এটা কিন্তু কিলোমিটার বলেছে। আচ্ছা, এবং এর ক্ষেত্রফল হচ্ছে 1.2 বর্গ কিলোমিটার। হুম, এর ভূমি কত কিলোমিটার হবে? আমরা জানি, আমরা জানি কিন্তু একটা সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, যেটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল। আচ্ছা, আমার দরকার ভূমিটা বের করা দরকার, রাইট? আচ্ছা, তাহলে এইটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে গুণ উল্টে যাবে, উচ্চতা ওই পাশে গেলে নিচে চলে যাবে, ভূমি সমান কি হবে? দেখো,
উচ্চতা গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, উভয়ে থাকবে কি ক্ষেত্রফল হাফ, এখানে ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে মানে উল্টে যাবে, উপরে চলে যাবে 2, তাই না? তাহলে আমি যদি বের করি ক্ষেত্রফল কত দেয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 1.2, তার সাথে আছে গুণন 2, তার সাথে আছে ভাগ উচ্চতা 0.6। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কিন্তু রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, সো এখন বলবো এটা দশমিকের কাটাকাটি কেমনে করে। দশমিক কাটাকাটি আমরা ছোটবেলায় শিখছি, অনেকভাবে শিখছি। যেমন এইখানে একটা দশমিক আছে, এটারে উঠায় দিলে উপরে একটা 1 গুণন হবে, তারপরে একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য দিব। এখানে একটা দশমিক আছে, এটারে উঠায় দিলে নিচে একটা 1 গুণন হবে, এর উপর একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য দিব। এখন তুমি কাটাকাটি করো, 10 10 কেটে গেছে, 6 দিয়ে এটারে কাটলে 2, 2 দুগুণে 4, ভূমি হচ্ছে 4 কিলোমিটার, জাস্ট তার মানে কিলোমিটার। শেষ, যা সূত্রের মধ্যে দিয়ে করে ফেলছি অঙ্কগুলো। এটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা। এখানে বলছে চিত্রটার ক্ষেত্রফল কত, এটা সহজ, আমি জানি তোমরা পারবা। আমি যদি এখানে একটা দাগ দিয়ে দেই তাহলে এই জিনিসটার কথা চিন্তা করো। এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 5, উচ্চ প্রস্থ হচ্ছে 3, তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 5 গুণন 3 মানে হচ্ছে 15 বর্গ, যেহেতু ক্ষেত্রফল বলছে তার মানে বর্গ লিখতে হবে, মিটার। এবার আসো এইটুকুর কথা চিন্তা করো, উপরে এইটুকুর কথা চিন্তা করো, দৈর্ঘ্য 2, প্রস্থ 1, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2 গুণন 1 মানে হচ্ছে 2 বর্গ মিটার। তাহলে টোটালটা কত হবে? 15 যোগ 2, 17 বর্গ মিটার। কোথায় আছে? খ নম্বর কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছ কমেন্ট বক্সে, বাট আসলে আমি খুবই সরি কমেন্টগুলো পড়তে পারছি না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আর কমেন্টগুলো পড়লে দেখা যাচ্ছে সবার নাম তো পড়া যায় না, অনেকে মন খারাপ করো, দ্যাটস ওয়াই কিন্তু আমি নাম কম নেওয়ার চেষ্টা করছি ইচ্ছা করি, ঠিক আছে? তোমাদের সবার নাম আমি দেখতে পাচ্ছি, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, সো কেউ মন খারাপ করো না, ঠিক আছে? ওকে, 1 হেক্টর সমান কত বর্গমিটার? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, যেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো আমি যতদূর জানি 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। তোমরা কি এটা জানো? ওকে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 5, উচ্চতা দেওয়া আছে 4, তার মানে কত? হাফ ইন্টু বা 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? 2 তার মানে 10। কোথায় আছে? গ নাম্বার কারেক্ট অ্যান্সার, তাই না? সহজ একদম। আচ্ছা, এবার আসো শূন্যস্থান কিভাবে আসতে পারে। বলছে 2, এটা কিন্তু খুবই ট্রিকি অনেক সময় থাকে, হ্যাঁ। 2265 মিটার সমান 2 কিলোমিটার, কি হবে বলতো? 2 কিলোমিটার মানে কত মিটার? 2000 মিটার। বাকি থাকছে কতটুকু? 265 মিটার, তাই না? তাহলে এখানে আসবে কত? 265 মিটার, ঠিক আছে? 2265 মিটার সমান হচ্ছে 2 কিলোমিটার 265 মিটার, ঠিক আছে? একটি বাক্সের ওজন 500 গ্রাম হলে এইরূপ 6টা বাক্সের ওজন একত্রে কত কিলোগ্রাম? আমরা এখানে ভুল করে ফেলি, দেখো একটার ওজন 500, 6টার ওজন কত? 500 গুণন 6 3000, তার মানে এখানে লিখে দিই 3000 কিলোগ্রাম। আমি কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? আমি কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? একটু বলো তোমাকে। এই যে আকিয়া আমার মতো, এই যে লামিয়া, ও হিসাব নিকেশ আমার মতো খুব ভুল করে, ও কিন্তু বলছে যে 3000ই হবে, ঠিক আছে? সামিয়াও বলছে 3000 হবে। পালক ঠিক বলেছ, অরণ্য ঠিক বলেছ, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু ভুল করেছি, খেয়াল করতে হবে। এখানে বলেছে 500 গ্রামের কথা, তার মানে এখানে এসেছে আমার 3000 গ্রাম। আমার শূন্যস্থানের লাস্টে লেখা আছে কি বলতো? কিলোগ্রাম। তাহলে আমাকে এটা কি করতে হবে, কি গ্রামকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। গ্রামকে কিলোগ্রামে কিভাবে নিয়ে যায়? 3000 কে
আমি যদি 1000 দিয়ে ভাগ করে দেই, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তখনই সেটা হয়ে যাবে কিলোগ্রাম। তার মানে এটা আসবে 3 কিলোগ্রাম। তার মানে এটা একটা ভুল উত্তর, অ্যান্সার হচ্ছে 3। ক্লিয়ার? এই ভুল করা যাবে না। ছয় কিলোমিটার 970 মিটার বিয়োগ 4 কিলোমিটার 320 মিটার, তাহলে এটা কি হয়? 2 কিলোমিটার কত মিটার হয়? বিয়োগ করে দাও ডিরেক্ট। জিরো থেকে 0 চলে গেলে 0, 9 থেকে 2 চলে গেলে 7, 7 থেকে 3 চলে গেলে 4, আর তো কিছু থাকে না। এই তো 2 কিলোমিটার 470 মিটার, শেষ। আহ, বাচ্চা কাচ্চাদের, তোমরা কি এখনো ছোট আছো নাকি? তোমরা প্রাইমারি পাস করে ফেলছো, 5 পাস, তাই না? আচ্ছা, হিয়া 1 ঘন্টায়, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, হিয়া 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটতে পারে, সে 2 ঘন্টায় কত মিটার হাঁটতে পারে? দেখো তো, আবার অঙ্কটা করি, দেখো। হিয়া 1 ঘন্টায় হাঁটে 3 কিলোমিটার, সুতরাং হিয়া 2 ঘন্টায় হাঁটবে কত? 3 গুণন 2 কিলোমিটার বা 6 কিলোমিটার। আমার কি উত্তর ঠিক আছে? এর অ্যান্সার ঠিক আছে? সিদ্রাতুল আমার মতো, তাসনুবা জাহান আমার মতো অ্যান্সার দিয়েছো, শ্রাবন্তীও আমার মতো অ্যান্সার দিয়েছো, ইয়ামিনও আমার মতো অ্যান্সার দিয়েছো। যারা যারা আমার মতো অ্যান্সার দিয়েছো সবাই ভুল অ্যান্সার দিয়েছো, এটা হয় নাই। খেয়াল করতে হবে, ওই আগের অঙ্কের মতো খেয়াল করো। এখানে বলছে 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে, আমার উত্তর চাইছে 2 ঘন্টায় সে কত মিটার হাঁটে। মিটার, মিটার, তার মানে কিলোমিটারকে মিটার নিয়ে যেতে হবে। এখানে আমরা ভুল করি। ওকে, তো কিলোমিটারকে মিটার নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণন করতে হয়, আর মিটার থেকে কিলোমিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। রেজাল্ট হচ্ছে 6000 মিটার। ঠিক আছে? বুঝতে পেরেছো কোথায় ভুল হয়? আচ্ছা, একটা সৃজনশীল প্রশ্ন করি, আমরা সলভ করি। বলেছে মাহিন 20 মিনিট বেগে, 20 মিনিট বেগে, বুঝো 20 মিনিট বেগে মানে হচ্ছে 20 মিটার বেগে, বেগে মানে হচ্ছে ঘন্টায় বা ঘন্টায় বা মিনিটে। হ্যাঁ, এখানে তো মিনিটে বলছে, যেহেতু মিনিট একক দিচ্ছে তবে মিনিটে, হ্যাঁ মিনিটে। মাহিন 20 মিটার বেগে হেঁটে 25 মিনিটে বাড়ি হতে স্কুলে পৌঁছায়। মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? খেয়াল করে দেখো, বলছে কি মাহিন 20 মিটার বেগে হাঁটে, তার 25 মিনিটে সে স্কুলে পৌঁছায়। তার মানে বেগে মানে হচ্ছে 1 মিনিটে। মাহিন 1 মিনিটে হাঁটে 20 মিটার, স্কুলে পৌঁছাইতে সময় লাগে কত? 25 মিনিট। সুতরাং মাহিন 25 মিনিটে কতটুকু হাঁটে আসলে? 20 গুণন 25 মিটার বা 500 মিটার। সুতরাং বাড়ি থেকে স্কুলের দূরত্ব 500 মিটার। বুঝতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ, আমার আগেই সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। বলছে যদি মাহিন 25 মিটার বেগে হাঁটতো তবে স্কুলে যেতে তার কত সময় লাগতো? তুমি এটা এভাবে লিখবা, ক হতে পাই স্কুলের দূরত্ব, মানে এটা আর একবার করা লাগবে না, আগেরটা দিয়ে পাইছো না, স্কুলের দূরত্ব কত? 500 মিটার। হ্যাঁ, এটা লিখে দিবা, ক হতে পাই 500 মিটার। হ্যাঁ, বলছে মাহিন যদি 25 মিটার বেগে হাঁটতো, তাই না? তার মানে কি 25 মিটার হাঁটে 1 মিনিটে, তাহলে 1 মিটার হাঁটবে কত মিনিটে? কম লাগবে, তাহলে 1/25। স্কুলে যাইতে 500 মিটার লাগবে,
500 মিটার হাঁটতে কতটুকু সময় লাগবে? বেশি। 25 দিয়ে এটাকে কাটলে কত থাকে? 20 মিনিট। বুঝতে পারছো? এটাই হচ্ছে কত সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে, শেষ। সহজ হিসাব। একজন বলছে সে যোগ পারে না, তুমি ভাই বৃত্তি পরীক্ষা দিতে যেও না, ঠিক আছে? আপনি আমার সাথে কথা বলেন, তুমি বলো আগে কথা, সেটা তো আমাকে শুনতে হবে, তারপর না আমি কথা বলবো। এই বলছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এটা আমি জানি না ভাই। কই থেকে ঘুম ভেঙেছে তোমার? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জিজ্ঞেস করছো এখন? হ্যাঁ, বলছে বাড়ি হতে স্কুলের দূরত্বকে কিলোমিটারে প্রকাশ করো। তো বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার, এটা আমরা জানি। কিলোমিটারে প্রকাশ করতে হবে, কিলোমিটার প্রকাশ করতে হলে কি করতে হয়? কিলোমিটার প্রকাশ করতে হলে কি করতে হয়? মিটার থেকে কিলোমিটার প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, শেষ। সহজ হিসাব। বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার, বা 500কে 1000 দিয়ে ভাগ করে দাও, এত কিলোমিটার। তো কত আসে বলো তো? 123 0.5 কিলোমিটার, শেষ। মিটার ও বর্গমিটারের পার্থক্য কত? মিটার আর বর্গমিটারের পার্থক্য না, মিটার আর কিলোমিটারের পার্থক্য, সেটা বলতে পারো, ঠিক আছে? সো মিটার আর মিটার হচ্ছে যে কোনো দৈর্ঘ্য বা প্রস্থের একক হচ্ছে মিটার, আর হচ্ছে তুমি যদি ক্ষেত্রফলের একক নির্ণয় করো তাহলে সেটা হচ্ছে বর্গমিটার। মানে দুইটা মিটার যখন গুণ হয় তখন সেটাকে আমরা বর্গ বলি, ঠিক আছে? এই তো, টেনটেনা। আজকে আমাদের এখানেই শেষ। তো আজকে পুরো ক্লাস জুড়ে কিন্তু আমরা শতকরা, তারপরে হচ্ছে জ্যামিতি এবং পরিমাপের প্রত্যেকটা টাইপের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন গুলো দেখেছি, যেই কোশ্চেন গুলো মানে আমাদের একটা পরিষ্কার ধারণা দিয়েছে আমাদের বৃত্তি পরীক্ষার সময় কি ধরনের কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, যেখানে আমাদের একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, আমাকে সঠিক অপশনটা কি খুঁজে বের করতে হবে। 2 হচ্ছে আমাদের শূন্যস্থান থাকতে পারে। 3 হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকতে পারে। 4 হচ্ছে আমাদের বড় প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকটারই কিন্তু আমরা কিছু কিছু প্র্যাকটিস করার চেষ্টা করেছি। তা আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে প্রশ্নগুলো বুঝে একটু নিজে প্র্যাকটিস করো, আরো বেশি হিসেব নিকেশে একটু পটু হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই বৃত্তি পাবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আর পরের ক্লাসটা অবশ্যই মিস করবে না। পরের ক্লাসটায় আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর কি ধরনের কোশ্চেনগুলো আসতে পারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ক্লাসে সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।